আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জামাত এবং এনসিপি কি এই জাতীয় সংসদে তাদের যে সদস্য পদ রয়েছে সেখান থেকে তারা পদত্যাগ করবেন কিনা? পরিস্থিতি যেভাবে এগোচ্ছে এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তারা পদত্যাগ করতে পারেন। আজকের এই সময়টিতে এটি পিলে চমকানো খবর বটে। আর যদি তারা পদত্যাগ করেন, কোনো অবস্থাতে বিএনপি সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দে হ্যাভ টু লিভ। এবং এই বিষয়টা জামাত এনসিপি খুব ভালো করে জানে, খুব ভালো করে জানে। এবং এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে, ঠিক সেই সময়টাতে যে তাদের দেশি বিদেশি যে শক্তিগুলো, বন্ধুগুলো রয়েছে, যারা জুলাই আগস্ট বিপ্লব ঘটানোর জন্য গত ৩-৪ বছর ধরে মূলত জামাত এবং এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই শক্তিটিকে যেভাবে এম্পাওয়ার্ড করেছে, তারা কিন্তু বিএনপিকে এম্পাওয়ার্ড করেনি, তারা জামাতকে এম্পাওয়ার্ড করেছে। এই শক্তিগুলো সিমেন্টেড হয়ে আবার রাজপথে চলে আসবে। এখন প্রশ্ন হলো যে জামাত এবং এনসিপি তারা কেন পদত্যাগ করতে যাবে? আমরা যারা সাধারণ চিন্তা করি বা যাদের কাছে মনে হয় যে এমপি হওয়া মানেই তো প্রতি মাসে একটা মাসোহারা পাওয়া, প্রায় $1,02,000 বেতন ভাতার সুযোগ সুবিধা পাওয়া, নির্বাচনী এলাকায় মাতব্বরি করা, আর নির্বাচনী এলাকায় মাতব্বরির বাইরে সরকারি বরাদ্দ রয়েছে, টিআর রয়েছে, কাবিখা রয়েছে, এগুলো তো আছেই। এরপরে সংসদে গিয়ে সরকারের সাথে সেই দহরম মহরম সম্পর্ক, রাষ্ট্র ক্ষমতার ভাগিদার হওয়া, এগুলো দৃশ্যমান। কিন্তু সবাই তো আর কেবল লোভী মানুষ নয়। আর সবাই যাকে বলা হয় যে একটা পদ পদবীর জন্য তাদের জীবন বিসর্জন করতে চায় না। আর যে কোনো জিনিস পাওয়ার আগে এক ধরনের কামনা থাকে, বাসনা থাকে, লোভ থাকে, লালসা থাকে। কিন্তু মানুষ যখন পেয়ে যায়, কোনো একটা বিষয় পেয়ে যায়, তখন ওটার সে অ্যাবসলিউট মালিকানা, ওটার সৌন্দর্য সে এককভাবে ভোগ করতে চায় এবং ওটার একটা লিবার্টি সে চায়। সেটা রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, যে কোনো সম্পর্ক হোক, বিয়ে হোক, শাদী হোক, মানে এখানে আসলে অংশীদারিত্ব কোনো অবস্থাতেই মানুষ পছন্দ করে না। তো সেক্ষেত্রে ধরেন বিএনপি সরকার গঠন করেছে, সেটা একটা, জামাত বিরোধী দল দ্বিতীয় একটা। এখন এই বিরোধী দল হিসেবে তার যে ট্রেডিশনাল স্বাভাবিক যে ক্ষমতা থাকা দরকার, সেই ক্ষমতাটা সে চাইতে পারে। আর জুলাই আগস্টের মূল উদ্যোক্তা রূপে, আন্দোলনের মাস্টারমাইন্ড এবং শক্তি বা ফোর্স হিসেবে, ইনভেস্টর হিসেবে, তারপরে মাঠে ময়দানের ডাইরেক্ট সোলজার হিসেবে এনসিপি এবং জামাত এখানে কিছুটা প্রিভিলেজ তারা পেতে পারে, চাইতে পারে। বা বিএনপির সঙ্গে নির্বাচন পূর্ব সময় তাদের যে সমঝোতাগুলো হয়েছে, সেই সমঝোতাগুলো তারা মানে বাস্তবায়ন করার জন্য বিএনপিকে চাপ প্রয়োগ করবে, বিএনপির কাছে সেটা আশা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর গত 4 মাসে বা 5 মাসে শুধু আনাকুম জানাকুম, মানে এখানে লোক দেখানো, তারপরে সার্কাস্টিক, ম্যাজিক্যাল, মানে জাদুকরি, এই বিষয়গুলো বেশি হয়েছে। জামাতের সভাপতির বাসায় প্রধানমন্ত্রী গেছেন, নাহিদ ইসলামের বাসায় প্রধানমন্ত্রী গেছেন, এটা দেখতে অনেক সুন্দর, মানুষ বাহাবা দিয়েছে। কিন্তু নাহিদ ইসলাম এবং জামাতের আমির জানেন যে তারা প্রতিদিন, প্রতি মুহূর্তে কিভাবে বেইজ্জতি হচ্ছেন। উপরে উপরে আপনার মলম লাগিয়ে দিচ্ছে, পিছন দিক থেকে আপনাকে আচ্ছা মতো চাকু মেরে দিচ্ছে। এরকম ঘটনা অহরহ ঘটছে। প্রধানমন্ত্রী তিনি আগে দেখা হলে আগে জামাতের সভাপতিকে সালাম দিচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী যারা জুতো টানেন তারা বলছেন ওটার নাম সুম্মা শফিক, শালাকে ধরো, শালা একটা ভণ্ড, এরকম কথাবার্তা। তখন এটা আসলে মেলে না। প্রধানমন্ত্রী দেখা গেল যে নাহিদ ইসলামকে ওয়াজ তদবির করছে, আর দেখা গেল যে ছাত্রদলের, যুব দলের যারা নেতা রয়েছেন, যাদের সঙ্গে প্রধানমন্ত্রী ভালো সম্পর্ক, তারা অকথ্য ভাষায় নাহিদকে, নাহিদের বাপকে তুলে
গালাগাল করছে, বাপমা তুলে গালাগাল করছে। ফলে এই জিনিসগুলো কন্ট্রাস্ট অ্যান্ড কন্ট্রাডিক্ট তৈরি করছে এবং এর ফলে মানসিকভাবে জামাত এবং এনসিপি ভেঙে পড়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো তাদের মধ্যে একটা নিদারুণ আতঙ্ক তৈরি হয়েছে। এক নম্বর আতঙ্ক হলো যে যদি কখনো গণেশ পরিবর্তন হয়, আওয়ামী লীগ, এখানে আমি একটা জিনিস বলে রাখি, যে যাই বলুক না কেন, আমি প্রথম দিন থেকে বলছি আগামী 20 বছরের মধ্যে যে কোনো ফর্মে আওয়ামী লীগ ফিরে আসাটা এটি অসম্ভব একটা বিষয়। শেখ হাসিনা আসতে চাচ্ছেন, তিনি আসবেন বা আসতে পারেন, ওই পর্যন্তই আসবেন। একদিনে জমায়েত হবে, 2 দিন জমায়েত হবে, এরপর আপনি আর কাউকে খুঁজে পাবেন না, দেন তাকে জেলে যেতে হবে। এর আগে ধরেন শেখ হাসিনা যেভাবে জনপ্রিয়, খালেদা জিয়া তেমন জনপ্রিয় ছিল, তাকে যেদিন জেলে নেওয়া হলো কি হয়েছে বলেন? গোলাম আজম সাহেবকে জেলে নেওয়া হয়েছে, কি হয়েছে? সাইদি সাহেবকে জেলে সে পচে গলে মরে গেছে, তার লাশটা ঠিকমতো দাফন করতে দেওয়া হয়নি, তার কবরের সামনে গিয়ে গিয়ে মানে কেউ গিয়ে সেই কবর জিয়ারত করবে সেই সুযোগটা দেওয়া হয়নি। সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর তছনছ করে দেওয়া হয়েছে, গিয়ে কি করতে পেরেছে? কিচ্ছু হয়নি। এগুলো রাষ্ট্র ক্ষমতা একটা বিরাট ব্যাপার। তো যেটা হবে সেটা হলো এই অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহের কারণে তৃতীয় কোনো পক্ষ ক্ষমতা চলে আসবে। সেটা মিশরের শিশির মতো হতে পারে, কিংবা পাকিস্তানের পারভেজ মোশাররফ হতে পারে, কিংবা আসিম মুনিরের মতো হতে পারে, কিংবা ধরুন এখন অপ্রত্যাশিতভাবে ইমরান খান চলে যাওয়ার পরে যেভাবে সেই নওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফ এলেন এবং পাকিস্তান পিপলস পার্টির সমর্থন নিয়ে ক্ষমতা দখল করলেন, এটা মানে কোনো রাজনৈতিক ডিকশনারিতে পড়ে না। এই ক্ষেত্রে বাংলাদেশে ধরেন কোনো কারণে যদি এরকমভাবে একটা সরকার চলে আসে যে কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দকে সরকার গঠন করতে বলা হলো, অথবা ধরুন সেই কমিউনিস্ট পার্টির বাইরে গিয়ে দেখা গেল যে অন্য যে কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ধরুন ডক্টর রেহমান সোবহান, হোসেন জিল্লুর রহমান, এখনো যে সমস্ত লোকজন আছে এরকম যারা সমাজে পিছন থেকে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ তাদেরকে শক্তি যোগালো, আর সামনে 20 থেকে 25 জন যে দেশের বরেণ্য ব্যক্তি তাদেরকে এনে একটা সরকার ফর্ম করা হলো। এই যে একটা পরিবর্তন হয়ে যাবে বা হয়ে যেতে পারে যদি এই জামাত এনসিপি পার্লামেন্ট থেকে পদত্যাগ করে, অথবা জামাত এনসিপির সঙ্গে বিএনপির সম্পর্কটা চরম আকার ধারণ করে, তখন এরকম একটা ঘটনা ঘটবে। সেখানে আওয়ামী লীগের লোক মাঠে শক্তিমত্তা দেখাবে, তারা মানে এখানে মানে গুটির চাল চালবে, যত রকম অনাসৃষ্টি তৈরি করবে, কিন্তু মূলধারা রাজনীতিতে তাদেরকে ফিরে আসতে আরো বহু বছর অপেক্ষা করতে হবে। তো যেটা বলছিলাম যে পরিস্থিতি কতটা ভয়াবহ, এবং জামাত এনসিপি অনেক যারা সাধারণ মানুষ তারা হয়তো বলতে পারেন যে না এটা হবে না, এটা অসম্ভব ব্যাপার, এই পদ পাওয়া এতকাল পরে তারা পেয়েছে, এটিকে সহজে ছাড়া যায়? কিন্তু বোঝার চেষ্টা করুন, জামাত 1986 সনে যখন এরশাদের পার্লামেন্টে তাদের সদস্য সংখ্যা ছিল সম্ভবত 10 জন, এই 10 জন এমপি তারা পেয়েছিল কত বছর পরে? বহু বছর পরে। তারা 1971 সনের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, মিলিটারি সরকার ছিল, সেই সরকারে তাদের 2 জন মন্ত্রী ছিল। তাহলে সেক্ষেত্রে 1971 সনে তারা রাষ্ট্র ক্ষমতা ছিল। মানে যেভাবে তারা ডক্টর ইউনূসের জামানাতে রাষ্ট্র ক্ষমতা ছিল, তেমনি 71-এ কিন্তু রাষ্ট্র ক্ষমতা ছিল। তাহলে 71-এ মুক্তিযুদ্ধের পরাজয়ের 17 বছর পরে বা 16 বছর পরে তারা আবার সংসদে এলো, 10টা সিট পেল। কিন্তু এরশাদ সাহেব তাদের সঙ্গে কথা রাখলেন না, ফলে বিএনপি ওখানে আগেই যায় না নির্বাচনে, তখন আওয়ামী লীগ এবং জামাত সেই পার্লামেন্ট থেকে পদত্যাগ করলো। এরপরে এরশাদ একটা গৃহপালিত বিরোধী দল বানিয়ে আসম আব্দুর রফের মাধ্যমে সেই 86-র নির্বাচনের পরে, যেটা 88 নির্বাচন, 6 পার্লামেন্ট ইলেকশন করলো, আর ওরা পদত্যাগ করলো ফিফথ পার্লামেন্টে বোধ হয়। এই গেল 86 সনে। আবার ধরুন সেই 91-এর পার্লামেন্টে, 1991-এর পার্লামেন্টে তারা আবার পদত্যাগ করলো। আওয়ামী লীগের সাথে মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা আবার পদত্যাগ করলো। ফলে এই স্বাধীন বাংলাদেশে দুইবার পার্লামেন্ট থেকে পদত্যাগ করার যে নজির, এটা
জামাতের আছে, এটা বিএনপির আছে। আর খুব ঘন ঘন ক্ষমতায় গিয়ে মানে ক্ষমতা হারানোর অভিজ্ঞতা বাংলাদেশের সবচেয়ে বেশি বিএনপির। বিএনপি জাস্টিস সাত্তারের সময়টাতে ক্ষমতা হারিয়েছে একবার। জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে ক্ষমতা রশি নিয়ে টানাটানি এবং ক্ষমতা জিয়া পরিবারের বাইরে জাস্টিস সাত্তারের কাছে চলে গেছে, অর্থাৎ এটা প্রথম। তারপরে সাত্তার সাহেবের মাধ্যমে দলগতভাবে ক্ষমতায় গেছে, 96-তে ক্ষমতায় গেছে, তারপরে 2007 সনে ক্ষমতায় গেছে এবং প্রতিবারই তারা ক্ষমতায় পেয়েছে অলৌকিকভাবে, আর ক্ষমতা তারা হারিয়েছে বিভিন্ন রকম জটিলতার কারণে। ফলে তারেক রহমান সাহেব যদি এই যে ক্ষমতা পেয়েছেন, তিনি ট্র্যাডিশনালি যেভাবে সাত্তার সাহেব ক্ষমতা পেয়েছেন, যেভাবে তার বাবা পেয়েছেন, যেভাবে 91-তে তার মা পেয়েছিলেন, যেভাবে অপ্রত্যাশিতভাবে 2001 সনে তারা ক্ষমতা পেয়েছিলেন, এইভাবেও ঠিক অপ্রত্যাশিতভাবে অনেকটা মানে ম্যাজিক্যালি এই বছর বিএনপি যে ক্ষমতা লাভ করেছে, বিশেষ করে তারেক রহমান সাহেব, তো সেটা যদি আবার সেই অতীতের মতো যেভাবে ক্ষমতায় পেয়েছে আবার অতীতের মতো যদি সে ক্ষমতাচ্যুত হয়, এটা অস্বাভাবিক কিছু না। এর কারণ হলো ঘুরে ফিরে শনি একই জায়গাতে আসে। আপনি দেখবেন যে আপনাকে একটা মশায় কামড় দিয়েছে, ধরেন আপনার একেবারে শরীরের যেই জায়গাটাতে মশা কামড় দিয়ে গেল আপনি তাড়িয়ে দিলেন, একটু পরে সে ঠিক ওই জায়গাতে সে বসবে। মাছি দেখবেন ঘ্যান 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 করছে, আপনার নাকের উপর বসছে, মাথার চান্দির উপর বসছে, গালের উপরে বসছে, আর কপালে, এই কয়েকটা জায়গাতে সাধারণত মাছি বসে। আপনি তাড়িয়ে দিলেন, ঘুরে ঘুরে এসে ঠিক সেম জায়গাতেই এই বদমাইশটা আবার বসবে। এমনি মানুষের জীবনে যে সফলতা, ঘুরে ফিরে একইভাবে এক একজনের জীবনে সফলতা আসবে। কোনো মানুষ দেখবেন সে জন্মই হয়েছে তার রাজা হিসেবে, কোনো মানুষের